ওকে, তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি পিএমবকের। তার আগে আমরা আসলে একটু দেখা দরকার যে পিএমবকের আমরা যেটা ভার্সনটা নিয়ে আলোচনা করব 6th এডিশন। এটা কিন্তু আমরা হয়তো অনেকে জানি 2021 সালে কিন্তু 7th এডিশন আসবে। তার মানে আর 1 বছর সময় আছে আর কি। হ্যাঁ, এরপরে কিন্তু বইয়ের ভার্সনে চেঞ্জ হয়ে যাবে। সো আমরা যারা এখন ট্রেনিং করতেছি, এটা কি জুন মাসের শুরুর দিকে, তাই না? আজকে 6 তারিখ। সো মানে আমরা যেটা সাজেস্ট করি আমি, সেটা হচ্ছে যে আপনার 3-4 মাস পড়াশোনা করলেই, সিএসসি পড়াশোনা করলেই আপনি এক্সামের জন্য প্রিপারেশন নিতে পারবেন। সো সবাই যেটা টার্গেট করা উচিত যে আমরা যাতে নভেম্বর ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা দিয়ে দিই, তাহলে কিন্তু পরে পরীক্ষার সিস্টেম চেঞ্জ হয়ে যাচ্ছে, আবার অ্যাট দ্য সেম টাইম বইও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেউ যদি ফেল করে তাহলে কি 6th এডিশনে পরীক্ষা দেবে? হ্যাঁ, ফেল করলে হ্যালো, যদি সময়টা 2021 তে চলে যায় এবং প্রথম পরীক্ষাটা 6th এডিশনে, হ্যাঁ তাহলে কোনো উপায় নেই, তাহলে আবার তাকে আবার 7th এডিশনের পরীক্ষা দিতে হবে আর কি। হ্যাঁ, 7th এডিশনটা রিলিজ হচ্ছে কবে? মানে এটা কি মানে দেরি আছে, মনে হয় আগামী বছরের মাঝামাঝি হবে আর কি। তার মানে বাই দিস ইয়ার এটাকে করতে হবে, ক্লিয়ার করতে হবে আর কি। যদিও আসলে নর্মালি যখন বই রিলিজ হয় নতুন, সেই বছরে আসলে নর্মালি পরীক্ষা চেঞ্জ হয় না, আরও 6 মাস পরে চেঞ্জ হয়। তারপর ধরে নিচ্ছি যেহেতু অলরেডি একটা ডিলে হয়ে গেছে সব কিছু মিলে, আমার মনে হয় আগামী বছরের দেখা যাবে যে এক্সামের ইয়েটা 7th এডিশন থেকে শুরু হয়ে যাবে আর কি, আগামী বছরের হয়তো 3rd কোয়ার্টারে গিয়ে। আচ্ছা, এখন যে পিএমবকটা আমাদের আছে সেটাতে আসলে 13টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, 13টা চ্যাপ্টার আছে পিএমবকে। তো পরীক্ষার জন্য এই 13টা চ্যাপ্টারই পড়তে হবে। এর সাথে ইম্পর্টেন্ট হচ্ছে কোড অফ ইথিক্স নামে একটা আলাদা পাবলিকেশন আছে পিএমআইয়ের, যেটা পিএমএর ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যায়, যেটা লিঙ্ক কিন্তু আছে আমাদের, দেখবেন যে সফট কপিতে দেওয়া আছে। আমি যখন পড়াবো তখন লিঙ্কটা দেখাবো যে কোথা থেকে ডাউনলোড করতে হবে, সেটা পড়তে হবে। তার মানে টোটাল আসলে 14টা বিষয় পড়তে হবে। 13টা পিএমবকের চ্যাপ্টার আছে আর একটা হচ্ছে কোড অফ ইথিক্স। ওকে, আচ্ছা, পুরা পিএমবক আসলে প্রসেস নিয়ে আলোচনা, 49 প্রসেস নিয়ে। হ্যাঁ, আচ্ছা, পিএমবকটার এলাবোরেশন কি? প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, তাই না? এবং একটু আগে যে আমি পিএমবকের ছবিটা দেখালাম, পিএমবকের এটা খেয়াল করছি কিনা আমরা, যে ছবিটাতে কি দেখাচ্ছিল? ওই একটু আগে দেখলাম। হ্যাঁ, এই যে পিএমবকের উপরে কিন্তু লেখা এ গাইড টু দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজ, তাই না? তার মানে হচ্ছে মানে পিএমবক কিন্তু অল ইনক্লুসিভ, কোনো একদম সব কিছু এর মধ্যে আছে এরকম কোনো স্ট্যান্ডার্ড না, মানে একটা গাইড দেওয়ার চেষ্টা করছে প্রজেক্ট ম্যানেজমেন্ট বডি অফ নলেজকে। এবং এটা কালেকশন অফ বেস্ট প্র্যাকটিসেস থ্রু আউট দ্য গ্লোব। হ্যাঁ, বিভিন্ন কালচারের, বিভিন্ন কান্ট্রির, বিভিন্ন ইন্ডাস্ট্রির লোকজন মিলে কিন্তু বইটাকে লিখছে, শুধু পিএমএ একা লেখা নেই। এখানে কিন্তু অনেক অনেক কন্ট্রিবিউটর আছে বিভিন্ন দেশের। এবং যখন লেখা হয়, এখন যেমন লেখা হচ্ছে, লেখা শুরু হওয়ার আগে কিন্তু প্রায় এইবার বোধ হয় 60 থেকে 90 হবে যারা আসলে রাইটার, সবাই মিলে বইটা লিখতেছে এবং পুরা সবাই ভলান্টিয়ারই কাজ করতেছে আর কি। সো পিএমবক হচ্ছে আসলে একটা গাইড এবং কালেকশন অফ বেস্ট প্র্যাকটিসেস। তার মানে হচ্ছে পিএমআই আসলে আইডেন্টিফাই করার চেষ্টা করছে গ্লোবালি, বিভিন্ন প্রজেক্ট ম্যানেজাররা বিভিন্ন প্র্যাকটিস ইউজ করে যে বেনিফিট পাচ্ছে সেগুলোকে কালেক্ট করে ওয়ার্ল্ডের জন্য একটা স্ট্যান্ডার্ড দেওয়া, যাতে সবাই ওটা ইউজ করে মোস্ট অফ দ্য প্রজেক্ট, মোস্ট অফ দ্য টাইম সাকসেসফুল করতে পারে। এটা হচ্ছে পিএমআইয়ের টার্গেট। ওকে, সো এখানে 49 প্রসেস আসলে পিএমবক আইডেন্টিফাই করছে। তার মানে কি, পিএমবক আসলে আমাদেরকে প্রসেস ওরিয়েন্টেড হতে বলতেছে যখন আমরা প্রজেক্ট ম্যানেজ করব। আমরা আসলে ম্যানেজমেন্টে বেশ কাঁচা, তাই না? এবং প্রজেক্ট ম্যানেজমেন্টে তো আরও কাঁচা। এবং আমরা আসলে প্রসেস, আমাদের কালচারে একটা প্রবলেম আছে, তাই না? আমরা প্রসেস খালি অ্যাভয়েড করার চেষ্টা করি, কোনো প্রসেসে আমরা মানতে চাই না। মানে আমাদের লকডাউনের যে এক্সপিরিয়েন্স, কি বলেন নাকি? মানে এত পুশ করা হচ্ছে, কোন থেকে লাভ হচ্ছে না। মানে লকডাউনটা এই জন্য অনেকে বলতেছিল যে একদম কারফিউ করা ইজ বেটার। উপমহাদেশে আসলে কারফিউর চেয়ে আর কোনো ভালো অপশন নাই, এই উপমহাদেশের কালচারটা এরকম। সো আমরা আসলে প্রসেস ওরিয়েন্টেড না,
সো পিএমবক আসলে পিএমআই চাচ্ছে যে আমরা প্রসেস ওরিয়েন্টেড যদি হই তাহলে আমাদের আসলে প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা আরও ভালো করতে পারবো। এবং এটা 10টা নলেজ এরিয়া এবং 5টা প্রসেস গ্রুপে ভাগ করা আছে। এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করব যে 5টা প্রসেস গ্রুপ কি, 10টা নলেজ এরিয়া কি। আমি কিন্তু এই কোভিডের মাঝখানে অনেকগুলো ভিডিও বানাইছি, তাই না? আপনাদের সাথে শেয়ার করছিলাম, জি জি জি। অনেকেই দেখছেন। আমার মনে হয় কিছু জিনিস ওই ভিডিও মানে দেখা দরকার। আমার ইউটিউব চ্যানেলে আছে, আমি আবার শেয়ার করে দেবো যারা নতুন আছেন। যেমন এই যে 5টা প্রসেস গ্রুপ, 10টা নলেজ এরিয়া, 49 প্রসেস, এটারই উপরে একটা বোধহয় আমার 10-15 মিনিট একটা লেকচার আছে, যেটা আসে দেখলে আসলে খুব খুব ক্লিয়ার হবে কনসেপ্টগুলো। সো আমি শেয়ার করে দেবো, হ্যাঁ। আচ্ছা, এবার আসি ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে। সো পিএমবকের প্রথম চ্যাপ্টারটা নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, এবং এই চ্যাপ্টারটা আসলে বেসিক অন প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্টের ফাউন্ডেশন নিয়ে আলোচনা। প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, প্রজেক্ট কাকে বলে, তারপর পোর্টফোলিও কি, প্রোগ্রাম কি, ঠিক আছে, এই সমস্ত ডেফিনেশনগুলো এখানে আছে। অলরাইট, সো চলেন আমরা দেখি যে কি আছে এখানে। পিএমবকের যে এখন এডিশনটা, এটা আসলে 2017 সালে পাবলিশড হয়েছে। এখন 4 বছর পর নতুন রিলিজ হয়। এই অনুযায়ী আসলে 2021-এ নতুন রিলিজ হবে। আচ্ছা, আমার যারা ফার্স্ট ক্লাসে জয়েন করছিলেন, আমরা বোধহয় এটা নিয়ে আলোচনা করছিলাম না, হাউ টু মেক এ কাপ অফ টি। জি জি। এটা নিয়ে আমরা আলোচনা করছিলাম। এখান থেকে আসলে আমরা প্রসেসকে বোঝানোর চেষ্টা করছিলাম যে প্রসেস কাকে বলে। আমরা যদি চা বানানো একটা প্রসেস বলি, খুব ছোট্ট একটা প্রসেস, যে চা বানাবো আমরা, তাহলে এখানে আউটপুট কি? চা, গরম চা, এ হট কাপ অফ টি, সেটা হচ্ছে আউটপুট, তাই না? আর চায়ের জন্য আমাদের কি কি ইনপুট লাগবে? গরম পানি, চিনি, চা। এই সমস্ত জিনিসকে আমরা বলতেছি ইনপুটস, তাই না? আর টুলস বলছিলাম আমরা, এটা শুধু ইনপুট হলে হবে না, টুলস লাগবে। টুলসের মধ্যে আমরা বলতেছিলাম যে আগুন লাগবে, আগুন আমাদের টুলস, কেটলি আমাদের টুলস, স্পুন আমাদের টুলস, কাপ, পিরিচ, এগুলো হচ্ছে টুলস, ঠিক না? এবং আরেকটা জিনিস আমরা এর সাথে বলছিলাম টেকনিক, যে চাটা আমরা কিভাবে বানাবো, কতক্ষণ পানি গরম করতে হবে, কখন টি ব্যাগ দিতে হবে, কখন কতটুকু স্টার করতে হবে, কতটুকু চিনি দিতে হবে, দুধ দিতে হবে, এইটার উপর কিন্তু চা কিন্তু ডিফারেন্ট হয়ে যায়, তাই না? মানে আমি যে চা বানাই প্রতিবারই কিন্তু একরকম হয় না, দেখা যায় একবার ভালো লাগে, আরেকবার দেখা যাচ্ছে ভালো লাগতেছে না। সো কারণ কি, টেকনিকটার উপর ডিপেন্ড করতেছে। এই ব্যাপারটাকে আমরা বলতেছি প্রসেস, যে কিছু ইনপুট নিয়ে ইনপুটের উপর আমরা টুলস টেকনিক অ্যাপ্লাই করে আউটপুট তৈরি করি, সেটাকে বলা হয় প্রসেস। সো পিএমবকে যে 49 প্রসেস নিয়ে আমরা আলোচনা করব, সব প্রসেসই আমরা দেখব এরকম কিছু ইনপুট আছে, কিছু আউটপুট আছে, এবং কিছু টুল এবং টেকনিক আছে, যেটা অ্যাপ্লাই করে আমরা প্রসেসগুলোকে সুন্দরভাবে করতে পারি, ঠিক আছে? সেইটা হচ্ছে আমাদের প্রসেসের ডেফিনেশন এবং প্রসেস, এটা হচ্ছে প্রসেস। তা আমি এটা নিয়ে আরও সামনে আলোচনা করব, সমস্যা নাই। আচ্ছা, প্রজেক্ট পিএমবক স্ট্যান্ডার্ড ফর প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং পিএমবক একটা কমন ভোকাবুলারি পুরো ওয়ার্ল্ডে দেওয়ার চেষ্টা করছে, যাতে যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনে আছে সবাই যাতে একই ল্যাঙ্গুয়েজে কথা বলে, হ্যাঁ, গ্লোবাল কমিউনিটি। সেইটা প্রজেক্ট পিএমবকের একটা টার্গেট। আর আমি যেটা বলছিলাম কোড অফ ইথিক্স অ্যান্ড প্রফেশনাল কন্ডাক্ট, এটা পিএমবকের ভিতরে নাই, কিন্তু আপনাকে ওয়েবসাইট থেকে নিয়ে পড়তে হবে। সো পিএমবকের মেইন যে কন্টেন্ট ফোকাস, সেটা হচ্ছে জেনারেলি রিকগনাইজ গুড প্র্যাকটিস, হ্যাঁ, সেটাই হচ্ছে পিএমবক। এবং আর একটা বিষয় পিএমবকের আছে পিএমআইয়ের, সেটা হচ্ছে পিএমআই লেক্সিকন। লেক্সিকন মানে হচ্ছে গ্লোসারি বা ডিকশনারি। প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা যে টার্মগুলো ইউজ করি, প্রজেক্টের ডেফিনেশন বা প্রোগ্রামের ডেফিনেশন, প্রজেক্ট ম্যানেজার, এই যে বিভিন্ন টার্ম আমরা ইউজ করি, টার্মিনোলজি আমরা ইউজ করি, সেটাকে পিএমবক একটা গাইডের মধ্যে লিখেছে, সেটার নাম হচ্ছে পিএমআই লেক্সিকন। এটাও কিন্তু ফ্রি, আপনারা পিএমআই ওয়েবসাইটে সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? এই গ্লোসারিটা আসলে আমরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট এস্টাবলিশ করতে চাই অর্গানাইজেশনে, তাদের আসলে এই লেক্সিকনটা প্র্যাকটিস করা দরকার বা এস্টাবলিশ করা দরকার অর্গানাইজেশনের ভিতরে। আর এখানে একটা কথা বলে নেই, এখানে যেহেতু আমি লেক্সিকন নিয়ে কথা বলছি, একটা কথা বলে নেই যে পিএমবকে কিন্তু শেষে গ্লোসারি আছে, বেশ বড় একটা গ্লোসারি। পরীক্ষার জন্য কিন্তু গ্লোসারি পড়তে হবে, ঠিক আছে?
হ্যাঁ, ডেফিনেশনগুলো পড়তে হবে গ্লোসারি থেকে। আচ্ছা, প্রফেশনাল কন্ডাক্ট নিয়ে আমরা কোড অফ এথিক্স নিয়ে পরে কথা বলবো। পিএমআই আসলে 4টা কোর ভ্যালুসকে আইডেন্টিফাই করছে, যেটা প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে রেসপন্সিবিলিটি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার, অ্যাজ এ প্রজেক্ট টিম মেম্বার, স্টেক হোল্ডার্স, আমাদের রেসপন্সিবিলিটি কী প্রজেক্টের পার্সপেক্টিভে। তারপরে যেহেতু টিমে কাজ করা হয়, প্রজেক্ট কি ক্রস ফাংশনাল টিম কাজ করে, সেই টিমের মধ্যে সবার মধ্যে যাতে রেসপেক্ট থাকে, সেটা অনেস্টি থাকতে হবে। হ্যাঁ, যেমন আমরা প্রজেক্ট, তাই না, অনেক জায়গায় দেখা যায় প্রজেক্ট এই জন্য শুরু করা হয় যাতে কোনো কোনো সুযোগ আছে কিনা। হ্যাঁ, সুযোগকে এক্সপ্লোর করার জন্য অনেকে প্রজেক্ট করে। এটা শুধু সরকারি জায়গায় না, কিন্তু প্রাইভেট সেক্টরেও খারাপ অবস্থা। অনেক লোকজন এই জন্য প্রজেক্ট ইনিশিয়েট করে যেখানে অনেক সুযোগের সৃষ্টি হয়। তো এই জিনিস থেকে বেঁচে থাকা। তারপর ফেয়ারনেস, ঠিক আছে। এই 4টা কোর ভ্যালু নিয়ে আমরা কোড অফ ইথিক্স চ্যাপ্টার নিয়ে একটা ক্লাস নেব, আমি তখন আলোচনা করব। এবার চলে আসি ডেফিনেশনে। হ্যাঁ, প্রজেক্টের ডেফিনেশন পিএমবকের সবচেয়ে শর্টেস্ট ডেফিনেশন আসলে, আর অন্য সব বই দেখছে অনেক বড় বড় ডেফিনেশন। ডেফিনেশনটা কি? এ প্রজেক্ট ইজ এ টেম্পোরারি এন্ডেভিওর। এন্ডেভিওর মানে কি আসলে? কি বলবেন এন্ডেভিওর জিনিসটা কি? ওপেনিং গ্যাস ওপেনিং দিগন্ত খোলা। দিগন্ত খোলা। এখানে কিন্তু মেইন ফোকাস হচ্ছে যে কাজ, ওয়ার্ক এখানে। হ্যাঁ, মানে আমাদের প্রজেক্ট করতে হলে কিছু কাজ করতে হবে, টাস্ক করতে হবে। হ্যাঁ, সেটা না করলে কিন্তু প্রজেক্ট হবে না। আন্ডারটেকেন টু ক্রিয়েট এ ইউনিক প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট। এখানে কিন্তু কয়েকটা জিনিস আমরা ডেফিনেশনে দেখতেছি যে প্রজেক্ট কি করে, ইউনিক প্রোডাক্ট, সার্ভিস অথবা রেজাল্ট তৈরি করে। ঠিক আছে, তার মানে কি এখানে কিন্তু একটা জিনিস আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। আমরা যারা ডে টু ডে অপারেশন করি, অফিসে বিভিন্ন কাজ করি, সেই কাজ আর প্রজেক্টের মধ্যে কিন্তু ডিফারেন্স আছে, তাই না? কাজটা হচ্ছে রিপিটিটিভ কাজ। যেমন গার্মেন্টসে একই টি শার্ট বানাচ্ছি আমরা প্রতিদিন, যে কাপড় সেলাই করতেছে সে কাপড় সেলাই করতেছে, যে ইস্ত্রি করার সে ইস্ত্রি করতেছে কাপড়। সেইটা হচ্ছে অপারেশন। আর প্রজেক্ট হচ্ছে কি, প্রজেক্ট কিন্তু একটা নতুন একটা কিছু করার জন্য আমরা প্রজেক্ট করি। এবং অপারেশনের কিন্তু কোনো টাইম নাই, কখন শুরু হবে শেষ হবে টাইম নাই। কিন্তু টাইম নাই সেন্স এই মানে হচ্ছে এইটা যে একটা ব্যাংক একটা শুরু হয়েছে, একটা ব্যাংক অপারেশন, সেই ব্যাংকটা যতদিন প্রফিট করতে থাকবে সে কিন্তু ততদিন ব্যাংকের অপারেশন চালা যাবে। কিন্তু প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক কি? প্রজেক্ট আসলে টেম্পোরারি। ঠিক আছে। আচ্ছা, প্রজেক্টের কিন্তু 4টা ক্যারেক্টারিস্টিক পিএমবকে খুব 2-3 পৃষ্ঠা ব্যাপী আলোচনা করা হয়েছে। 4টা ক্যারেক্টারিস্টিক্স খুব ইম্পর্টেন্ট না, কিন্তু আমাদের বোঝা দরকার। একটা হচ্ছে প্রজেক্ট ইউনিক প্রোডাক্ট, সার্ভিস অর রেজাল্ট তৈরি করে। এর সাথে নতুন একটা ফ্রেজ অ্যাড করছে, খেয়াল করছেন লাস্টে, অর কম্বিনেশন। অর কম্বিনেশন মানে হচ্ছে প্রোডাক্ট সার্ভিস তৈরি করতেছে, বা এটা একসাথে হতে পারে। প্রোডাক্ট তৈরি করলো, এর সাথে সার্ভিসও তৈরি করলো, কিংবা প্রোডাক্ট তৈরি করলে এর সাথে রেজাল্টও তৈরি হলো। এরকম যদি কম্বিনেশন হয়, সেটাও আসলে আমরা বলতেছি প্রজেক্টের আউটপুট। তারপরে অবশ্যই টেম্পোরারি হতে হবে। টেম্পোরারি মানে কিন্তু শর্ট টার্ম না, যে 1 বছরের মধ্যে শেষ হবে এরকম না। টেম্পোরারি মানে হচ্ছে অবশ্যই একটা স্টার্ট ডেট থাকতে হবে এবং একটা এন্ড ডেট থাকতে হবে। ঠিক আছে। 3 নম্বর হচ্ছে প্রজেক্টস ড্রাইভ চেঞ্জ। খুবই ইম্পর্টেন্ট জিনিস এটা। এই শব্দটা পিএমবকে আসলে আগের ভার্সনে ছিল না, বরঞ্চ এটা প্রিন্স 2-তে খুব ছিল। প্রিন্স 2-তে প্রথম লাইনেই এরকম ছিল, প্রথম প্যারাতেই ছিল যে প্রজেক্ট ইজ দ্য মিনস থ্রু হুইচ উই ইমপ্লিমেন্ট চেঞ্জ ইন দ্য অর্গানাইজেশন। সো প্রজেক্ট কিন্তু চেঞ্জ ড্রাইভ করে, তাই না? আমরা যখন নতুন কিছু করতেছি, তার মানে কি একটা নতুন চেঞ্জ করতেছি। কোনো একটা প্রোডাক্ট আপডেট করতেছি, সেটা একটা চেঞ্জ। কোনো একটা সার্ভিস আপডেট করতেছি, সেটাও একটা চেঞ্জ। সো প্রজেক্ট আসলে চেঞ্জ নিয়ে কাজ করে। এবং যখন আমরা কোনো বড় চেঞ্জ করি, তখন আসলে আমরা অপারেশনের থ্রুতে করতে পারি না, তখন আমরা প্রজেক্টের থ্রুতে করি। 4 নম্বরটা হচ্ছে প্রজেক্ট এনাবল বিজনেস ভ্যালু ক্রিয়েশন। খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেটা বললাম বেনিফিট, তাই না? আগে বলে আসলাম না বেনিফিট, যেটাকে আমরা আসলে বলি বিজনেস ভ্যালু। সো প্রজেক্ট কেন করা হয়? বিজনেস ভ্যালু ক্রিয়েট করার জন্য। ঠিক আছে। এটা দেখতে পাচ্ছি এই কার্টুনটা। সবাই কি কার্টুনটা দেখতে পাচ্ছি? জি, দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এটা কি বলতেছে? ইজিয়ার প্রজেক্ট ইন এ গুড শেপ। প্রজেক্ট ম্যানেজারকে জিজ্ঞাসা করছে, অ্যাপারেন্টলি উই স্টার্টেড 5 years ago and no one has stopped us yet.
এটা কি প্রজেক্ট হবে? হবে না, কারণ এটা কি, এটা কোনো এন্ডিং নাই। প্রজেক্টে অবশ্যই একটা মাস্ট এন্ডিং থাকবে, ঠিক আছে? এই যে এটা হুইসি, হ্যাঁ মমতাজ, তাই না? তাজমহল। সো এটা আমি কেন বললাম টেম্পোরারি এন্ডেভিয়ার। তাজমহল কিন্তু যদিও 22 বছর সময় লাগছিল বানাতে, তাও তো এটা টেম্পোরারি, তাই না? যে স্টার্ট ছিল, একটা এন্ড ছিল। কিন্তু তাজমহল কিন্তু শেষ হয়ে গেছে নাকি এখনো আছে? মানে এখনো সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য, তাই না? এবং শাহজাহান তো তৈরি করছিল তার মানে একটা স্মৃতির জন্য বা তার নিজের এন্টারটেনমেন্টের জন্য। কিন্তু এখন কি এটা, এটা কিন্তু একটা একটা মানে ইন্ডিয়ার একটা কি ইকোনমিক একটা ফ্যাক্টর, তাই না? পর্যটনের যারা ইন্ডিয়া যায় অথচ তাজমহল দেখতে যায় না, এরকম তো লোক পাওয়া যাবে না। সো যেটা এখানে বলতে যাচ্ছি যে প্রজেক্ট যদিও টেম্পোরারি হয়, হ্যাঁ, কিন্তু প্রোডাক্টের লাইফ সাইকেল কিন্তু শেষ হয় না, লাস্টিং ফর সেঞ্চুরিজ, ঠিক না? যেমন মানে 300-400 বছর ধরে তাজমহল কিন্তু এক্সিস্ট করতেছে, যদিও প্রজেক্ট শেষ হয়ে গেছিল 1653 সালে। সো এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট যে প্রজেক্ট টেম্পোরারি, কিন্তু প্রজেক্ট থেকে যে প্রোডাক্টটা তৈরি করি সেটা কিন্তু লাস্টিং ফর সেঞ্চুরিজ। এবং যদি আমরা পিরামিডের কথা বলি, যেটা আসলে লাস্টিং ফর থাউজেন্ডস অফ ইয়ার্স। ভাই আমার একটা কোশ্চেন আছে এখানে। এই প্রজেক্টের আউটকামস এন্ড আউটপুট কি? আউটপুট কি? আউটপুট তো তাজমহল আমাদের। আউটকামস আউটকাম কি হবে? চেঞ্জ কি হয়েছে? আমি আউটকামটা কনফিউজড। হচ্ছে কি চেঞ্জ ইমপ্লিমেন্ট করছে সে, মানে একটা স্মৃতি, তাই না? এটা যদি না থাকতো তাহলে কি হতো, একটা হয়তো কবর থাকতো যেটা হয়তো সবাই ভুলে যেত। কিন্তু এটা হওয়ার কারণে কিন্তু ওটা একটা এস্টাবলিশ হয়ে গেছে যে এখন কিন্তু কবরের কথা আর কেউ বলতেছে না যে এখানে কোনো কবর আছে। তাজমহল, সেইটা হচ্ছে চেঞ্জটা। আর বেনিফিট তো বুঝতেছি যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এখনো বেনিফিট পাচ্ছে এবং আরো আজীবন পেতে থাকবে আর কি, যতদিন তাজমহল আছে। কিন্তু ভাই ওই যে পিএম এর প্রথমেই যে প্রজেক্টের এক্সাম্পল দিয়েছে না, ওখানে আমরা বলতেছি এক্সাম্পলস অফ প্রজেক্ট আউটকামস ইনক্লুড, যেমন পিরামিডের কথা বলছে, তাজমহল। হ্যাঁ হ্যাঁ প্রজেক্ট আউটকামস বলতে কেন এটাকে? হ্যাঁ হ্যাঁ এটাকে আমি আউটপুট এবং আউটকাম কিন্তু ক্লোজলি আসলে বলা হয়ে থাকে আর কি। মানে অনেকে কিন্তু আউটপুট বলে না, ডাইরেক্টলি বলে যে আউটকাম। স্পেশালি সরকার Outcomes, right. আউটকাম বলে যে প্রজেক্টের আউটকামটা কি। ওকে। আচ্ছা, প্রজেক্ট লাইফ সাইকেল আর প্রোডাক্ট লাইফ সাইকেল, এই দুটার মধ্যে পার্থক্য একটু বুঝতে হবে। প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে পিএমবকে কোনো আলোচনা নাই, জাস্ট আমাদের একটু বোঝা দরকার। একটু আলোচনা আছে প্রোডাক্ট লাইফ সাইকেল নিয়ে। প্রোডাক্ট লাইফ সাইকেল মানে কি? একটা প্রোডাক্ট তৈরি করার পরে প্রোডাক্টটা মার্কেটে ইন্ট্রোডিউস হয়, তাই না? তারপর সেই প্রোডাক্টটা একসময় ম্যাচিউর হয় এবং তারপর একটা সময় মার্কেট থেকে সেটা রিটায়ার করে। এটিকে আমরা বলতেছি প্রোডাক্ট লাইফ সাইকেল, ঠিক আছে? আর প্রজেক্ট লাইফ সাইকেল হচ্ছে ওই যে আমরা 5টা ডোমেন বললাম, প্রজেক্টের ইনিশিয়েশনে কাজ করতে হয়, প্ল্যানিং করতে হয়, তারপরে কি এক্সিকিউশন করতে হয়, মনিটরিং কন্ট্রোল করতে হয়, ক্লোজিং করতে হয়, হ্যাঁ, সেটা হচ্ছে প্রজেক্টের লাইফ সাইকেল। পিএমবক আসলে প্রজেক্টের লাইফ সাইকেল বলতেছে প্রজেক্টকে আমরা বিভিন্ন ফেজে ভাগ করি। যেমন কনস্ট্রাকশন প্রজেক্টে আমরা বলি যে স্ট্রাকচারাল ডিজাইন করতে হবে, আর্কিটেকচার ডিজাইন করতে হবে, ফাউন্ডেশন করতে হবে, ফ্রেমিং করতে হবে, এগুলোকে আমরা বলতেছি ফেজ। এই কালেকশন অফ ফেজ প্রজেক্টের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত, এটাকে আমরা বলি প্রজেক্ট লাইফ সাইকেল। আচ্ছা, আমরা একটা ক্যারেক্টারিস্টিক বলতেছিলাম প্রজেক্টে, সেটা হচ্ছে যে প্রজেক্ট ড্রাইভ চেঞ্জ। এই ফিগারটাতে আমরা দেখতেছি টাইমে, এখানে দেখানো হচ্ছে হরিজন্টালি টাইম এবং উপরে হচ্ছে বিজনেস ভ্যালু ওয়াই এক্সিসে। তার মানে ইনিশিয়ালি যখন আমরা প্রজেক্ট শুরু করি নাই তখন অর্গানাইজেশনের অ্যাবস্ট্রাক্ট অর্থে দেখানো হচ্ছে আর কি, যে কারেন্ট স্টেট ছিল এরকম 3টা, হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট হয়তো অবজেক্ট ছিল। যখন আমরা প্রজেক্ট করছি, প্রজেক্ট মানে কি? কালেকশন অফ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, ওয়ার্ক, এ বি সি এটসেট্রা। এটা করার পরে আমরা
ফিউচার স্টেটে যখন গেছি তখন নতুন একটা কম্পোনেন্ট অ্যাড হয়েছে এবং এটার কারণে অর্গানাইজেশনের বিজনেস ভ্যালু ক্রিয়েট হয়েছে। ঠিক আছে, তার মানে প্রজেক্ট ড্রাইভ চেঞ্জ এবং প্রজেক্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট বিজনেস ভ্যালু, এই দুইটাই জিনিসই কিন্তু এই ফিগার থেকে বুঝতে পারতেছি আমরা। আচ্ছা, বিজনেস ভ্যালু বলতে আমরা কি বুঝি? বিজনেস ভ্যালু monetary ট্যানজিবল এবং ইনট্যানজিবল, যেমন মনিটরি অ্যাসেট, ফিকচার্স, স্টেকহোল্ডার ইকুইটি, হ্যাঁ, অল দিস আর ট্যানজিবল ভ্যালু। আর ইনট্যানজিবল হচ্ছে গুডউইল, ব্র্যান্ড রিকগনিশন, পাবলিক বেনিফিট, হ্যাঁ, সোশ্যাল বেনিফিট, এটা হচ্ছে আপনার ইনট্যানজিবল ভ্যালু। এই দুইটা মিলিয়ে আসলে বিজনেস ভ্যালু বলা হচ্ছে। সো প্রজেক্ট আমরা কেন করি? বিজনেস ভ্যালু ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, এখানে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা যারা প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করি অনেক সময় কিন্তু আমরা শর্ট সাইটেড ফোকাস থাকি আর কি। হ্যাঁ, আমরা শুধু আউটপুট আউটকাম নিয়ে চিন্তা করি যে এই প্রজেক্ট থেকে যে বেনিফিটটা অ্যাচিভ করার কথা সেইটা অ্যাচিভ করতে পারছে কি না, হ্যাঁ, সেটা কিন্তু আমরা ফোকাস থাকি না। তো সেটাও অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার ফোকাস থাকতে হবে যাতে অর্গানাইজেশন যে কারণে বা আপনার স্টেক হোল্ডার বা কাস্টমার যে কারণে প্রজেক্টটা শুরু করেছে ওইটা যাতে বেনিফিট সে অ্যাচিভ করতে পারে সেটাকে এনশিওর করতে হবে। ওকে, আচ্ছা, এবার এই ফিগারটা দেখতে পাচ্ছি আমরা। ওকে, আচ্ছা, একটা জিনিস এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে অ্যাশ কালারের যে ফিগারগুলো আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু নিচে লেখা আছে না, পিএম বক্স থেকে নেওয়া হয়েছে, ফিগার 1.2। মনে রাখতে হবে প্রতিটা ফিগার কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, পিএমপি বা সিএপিএম এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ফিগার থেকেই অনেক সময় কোশ্চেন আসে এবং অনেক সময় ফিগারকেই কোশ্চেনের মধ্যে কোশ্চেনের বডিতেও দিয়ে দেয়। সো প্রতিটা ফিগার আসলে খুব ইম্পর্টেন্ট এবং বুঝতে হবে। সো এখানে যে ফিগারটা আছে সেটার নাম হচ্ছে কি, প্রজেক্ট ইনিশিয়েশন কনটেক্সট, মানে প্রজেক্ট কেন শুরু করি আমরা, কি কি ফ্যাক্টরের কারণে প্রজেক্ট আমরা শুরু করি একটা অর্গানাইজেশনে কিংবা গভর্নমেন্ট সেক্টরে, কেন প্রজেক্ট শুরু করি আমরা প্রাইভেট বা পাবলিক সেক্টরে। জেনারেলি দেখা গেছে 4টা কারণে আসলে আমরা প্রজেক্ট শুরু করি। হ্যাঁ, 1 নম্বর কারণ হচ্ছে স্যাটিসফাই স্টেক হোল্ডার রিকোয়েস্ট অর নিডস, তার মানে আপনার কাছে কাস্টমার কোনো কিছু চাইছে যে এই বাড়িটা বানিয়ে দাও, হ্যাঁ, বা গভর্নমেন্ট বলছে যে তোমরা আমাকে এই পাওয়ার গ্রিড দাও এত মেগা ওয়াটের। সো আমি স্টেক হোল্ডার রিকোয়েস্টকে ফুলফিল করার জন্য প্রজেক্ট ইনিশিয়েট করছি, তাই না? এনার্জি প্যাকেজ যেমন আপনাদের অনেক মানে প্রজেক্ট হচ্ছে, সব প্রজেক্ট হচ্ছে কাস্টমারের। তারপর সেকেন্ড হচ্ছে ইমপ্লিমেন্ট অর চেঞ্জ বিজনেস অর টেকনোলজিক্যাল স্ট্র্যাটেজি, তার মানে আমি আমার অর্গানাইজেশনের নতুন কোনো স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে চাই আমার রাইভালদের চেয়ে এগিয়ে যাওয়ার জন্য, বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আসতে চাই, বা টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, যেমন আমরা এর আগে 3G ইউজ করছি টেলিকমের, এখন 4G 4.5G কিংবা সামনে 5G আসতেছে। সো এই যে টেকনোলজি চেঞ্জের কারণে যে আমরা হ্যাঁ নতুন নতুন প্রজেক্ট করতেছি সেটাও কিন্তু একটা কারণ। যখন আমরা এখন জুম ইউজ করতেছি, তাই না? এবং আমরা বোধহয় শুনছি যে সত্য নাদেলা যেটা বলছে যে আমরা আসলে যেটা ওয়ার্ল্ডে 2 বছর লাগতো টেকনোলজিক্যাল শিফট বা ডিজিটাল শিফট, সেটা কিন্তু লাস্ট 2-3 মাসের মধ্যে হয়ে গেছে, তাই না? আমরা অনেকে জুমের নামে শুনি নাই বা জুম ইউজই করি নাই, এখন কিন্তু আমরা সবাই জুম এক্সপার্ট এবং পুরো অফিস চলতেছে জুমের উপরে। হ্যাঁ, সো এইটার কারণে প্রজেক্ট একটা যন্ত্রণা, রাইট। আচ্ছা, এরপরে আরেকটা কি হচ্ছে, ক্রিয়েট ইমপ্রুভ অফ অর ফিক্স প্রোডাক্টস প্রসেসেস অর সার্ভিসেস, এই কারণে প্রজেক্ট ইনিশিয়েট হয়, প্রজেক্ট শুরু হয়। আর 4 নম্বরটা খেয়াল করেন, মিট রেগুলেটরি লিগ্যাল অর সোশ্যাল রিকোয়ারমেন্টস, এটা বুঝতেছে তাই না? গভর্নমেন্ট ইম্পোজ করে না অনেক সময় যে এই প্রজেক্ট করতে হবে, যেমন গভর্নমেন্ট এখনই অনেক কিছু ইম্পোজ করছে এই মানে করোনা নিয়ে, তাই না? তো তখন কিন্তু আমাদের অনেকগুলো প্রজেক্ট ইনিশিয়েট হয়। হ্যাঁ, আবার সোশ্যাল রিকোয়ারমেন্টস, এটা কি সবাই কিন্তু সোশ্যাল না, সোশ্যাল কাজ করে না, বিভিন্ন গভর্নমেন্ট করে, প্রাইভেট সেক্টর করে। সো এই যে সোশ্যাল কাজগুলো আমরা করি সেটা হচ্ছে আসলে সোশ্যাল প্রজেক্ট, যেটা সেটা কিন্তু সোশ্যাল রিকোয়ারমেন্টকে ফিল আপ করার জন্য করা হয়। তো দেখেন, আপনি যদি যে কোনো প্রজেক্টের কথা চিন্তা করেন, আপনি যে প্রজেক্ট করছি আমরা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স যদি চিন্তা করি, দেখবেন যে এই 4টা ক্যাটাগরির যে কোনো একটা ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক না? কারো কি আছে এরকম প্রজেক্ট যেটা এর মধ্যে পড়ে নাই?
কেউ আছেন যে আপনি কোনো একটা প্রজেক্ট করছেন যেটা এই 4টা ফ্যাক্টরের একটা কেউ স্যাটিসফাই করতেছে না? কি ঠিক না? সবাই আছেন নাকি? হ্যাঁ, মানে কথা বলেন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন আর একটা টেবিল এখানে, এটা ফার্স্ট টেবিল পিএম বকে, টেবিল 1.1, খুব ইম্পর্টেন্ট টেবিল না আসলে। সেটা হচ্ছে এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে এবং এক্সাম্পল দিয়ে দেখানো হয়েছে এখানে ভার্টিক্যালি যে 4টা ক্যাটাগরি আমরা একটু আগে দেখে আসলাম, এই প্রজেক্টগুলো এই 4টা ক্যাটাগরির এক বা একাধিককে স্যাটিসফাই করছে। ঠিক আছে, কোনটা হয়তো 2টাকে স্যাটিসফাই করছে, কোনটা আবার একটাকে স্যাটিসফাই করছে। যেমন লিগ্যাল রিকোয়ারমেন্ট, সেটা শুধু এটাকে স্যাটিসফাই করছে। ঠিক আছে, তো তার মানে আপনি আপনার যে কোনো প্রজেক্টকে যদি এই 4টা ক্যাটাগরির মধ্যে দেখেন, দেখবেন যে কোনো না কোনো ক্যাটাগরির মধ্যে এটা পড়েছে। ঠিক আছে, সো এখান থেকে এইটা এখানে টেক অ্যাওয়েজ, জাস্ট এটা একবার পড়ে নিলে হবে, এটা থেকে কোনো প্রশ্ন আসার কোনো ইয়া দেখি না আমি। জাস্ট বুঝতে হবে যে এই 4টা কারণে বা 4টা ক্যাটাগরিতে কি ফ্যাক্টরের কারণে প্রজেক্ট ইনিশিয়েট হয় অর্গানাইজেশন। আচ্ছা, এবার আমরা এতক্ষণ কিন্তু কিসে ছিলাম, কি আলোচনা করলাম, প্রজেক্ট কাকে বলে এবং প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স কি। তাহলে প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক 4টা বলছিলাম আমরা, মনে আছে? কি কি বলেন দেখি, কি কি ছিল? ঠিক হবে 2 নম্বর টেম্পোরারি হবে, তারপরে প্রজেক্ট ড্রাইভ চেঞ্জ, একটা কি প্রজেক্ট বিজনেস ভ্যালু ক্রিয়েট করে। হ্যাঁ, চমৎকার। তাহলে আমরা দেখলাম যে এই 4টা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার আসি প্রজেক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, পিএম বক কাদের টার্গেট করে লেখা, কাদেরকে টার্গেট করে লেখা, কে বলতে পারবেন কাদেরকে টার্গেট করে লেখা? প্রজেক্ট ম্যানেজার, রাইট। পিএম প্রজেক্ট প্রফেশনাল। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজার, যারা আমরা প্রজেক্ট ম্যানেজ করছি, প্রজেক্ট প্রফেশনে আছি, মেইনলি প্রজেক্ট ম্যানেজারদেরকে টার্গেট করে কিন্তু পিএম বক লেখা হয়েছে। পিএমআই এর কিন্তু আরো কিছু স্ট্যান্ডার্ড আছে। যারা আমরা প্রোগ্রাম নিয়ে কাজ করি তাদের জন্য কিন্তু প্রোগ্রাম ম্যানেজমেন্টের একটা বই আছে আলাদা। যারা পোর্টফোলিও নিয়ে কাজ করি তাদের জন্য কিন্তু পোর্টফোলিও নিয়ে একটা বই আছে। কিন্তু আপনারা প্রোগ্রাম ম্যানেজ করেন আর প্রজেক্ট পোর্টফোলিও ম্যানেজ করেন, সবার আগে আসলে পিএম বকটা পড়তেই হবে, কারণ এটা একদম বেস। হ্যাঁ, কারণ সব কিছু প্রজেক্টের উপর বেস করেই তৈরি হয়েছে। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ নলেজ, স্কিলস, টুলস অ্যান্ড টেকনিক্স টু প্রজেক্ট অ্যাক্টিভিটিস টু মিট দ্য প্রজেক্ট রিকোয়ারমেন্টস। তার মানে প্রজেক্টের রিকোয়ারমেন্টস মানে কি? ওই যে আমরা বললাম যে বিভিন্ন ফ্যাক্টরের কারণে প্রজেক্টটা ইনিশিয়েট হয়েছে এবং বিজনেস ভ্যালু ক্রিয়েট করার জন্য প্রজেক্ট ইনিশিয়েট হয়। তো সেইটাকে মিট করার জন্য হ্যাঁ নলেজ, স্কিল, টুলস এবং টেকনিক অ্যাপ্লাই করতে হবে। সেটাকে আমরা বলতেছি প্রজেক্ট ম্যানেজমেন্ট। এবং পিএম বকে আসলে পুরো আলোচনাটা এটা নিয়ে। আমরা যদি পিএম বকটা বুঝতে পারি তাহলে আমরা নলেজ, স্কিল, টুলস, টেকনিক্স জানতে পারবো এবং সেটা আমাদের প্রজেক্টে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, নলেজ তো আমরা বুঝতেছি, তাই না? নলেজ মানে হচ্ছে নো হাউ, তাই না? আমরা যেটা নো হাউ সেটাকে আমরা নলেজ বলি, আর অ্যাপ্লিকেশন অফ নো হাউ সেটাকে আমরা স্কিল বলি, তাই না? তা আমাদের কিন্তু একটা বড় ল্যাকিং হচ্ছে, আমরা বেশিরভাগ লোকজনই অনেক জানি কিন্তু আসলে অ্যাপ্লিকেশন করতে পারি না। হ্যাঁ, আমাদের স্কিল কিন্তু আর একটা অন্য জিনিস, যেটা এক্সপিরিয়েন্সের সাথে 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 তারপরে কে কীভাবে নলেজটাকে অ্যাপ্লাই করতে পারে তার উপর ডিপেন্ড করে কিন্তু স্কিলটা বেড়ে যায়। আচ্ছা, এইটা নিয়ে আমি আলোচনা করবো না ওইভাবে। আমরা জানি যে প্রজেক্ট ম্যানেজার আমাদের কী হেল্প করতে পারে, সে পয়েন্ট করে লেখা আছে, আমরা একবার এমনি পড়ে নিলেই হবে যে প্রজেক্ট যদি আমরা ইফেক্টিভভাবে প্রজেক্ট ম্যানেজ করি তাহলে আমাদের কী কী বেনিফিট আসবে। ঠিক আছে, আর যদি প্রজেক্ট আমরা ঠিকমতো ম্যানেজ না করি, পুয়ারলি ম্যানেজ করি, তাহলে তো আমি আগেই বলছিলাম যে 12% হ্যাঁ ওয়েস্টেজ হয়ে যায় পার ডলারে। সো আমরা কি হবে আসলে, মিস ডেডলাইন। এই যে বাংলাদেশের বেশিরভাগ প্রজেক্ট ডেডলাইন আছে, গভর্নমেন্ট বলেন, প্রাইভেট বলেন, সব প্রজেক্টে কিন্তু একই অবস্থা। আমার ধারণা ছিল কি যে গভর্নমেন্ট বোধহয় সবচেয়ে স্লো অর্গানাইজেশন এবং গভর্নমেন্ট বোধহয় সবচেয়ে ডেডলাইন মিস করে। পরে আমি দেখলাম যে আসলে সবচেয়ে ব্যুরোক্রেটিক, সবচেয়ে ডেডলাইন মিস করে এটা হচ্ছে আসলে ডোনার ফান্ডেড অর্গানাইজেশনস। কারো মত আছে এই ব্যাপারে? মানে আমি আসলে সব জায়গায় কাজ করছি, করে দেখলাম যে সবচেয়ে স্লো, সবচেয়ে ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন হচ্ছে ডোনার ফান্ডেড অর্গানাইজেশনস।
কারণ ওইখানে তো মজাটা ওনাদের, হ্যাঁ, ওইখানেই তো মজাটা। মানে যত লেংদি হবে তত ইউ ক্যান, মানে আপনার জব তত সিকিউর। হ্যাঁ, চেঞ্জ রিকোয়েস্ট নাকি? চেঞ্জ রিকোয়েস্ট, তারপরে মানে 6 মাসের প্রজেক্ট 3 বছর 4 বছর লাগাই দিচ্ছে। হ্যাঁ, মোস্ট অফ দ্য কেসেস তারা হইলো কনসালটেন্ট, তাদের সব কনসালটেন্ট। সো আমার কাছে আমার একটু হ্যাঁ আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি। সেটা হলো যে আমি এর আগের যে কোম্পানিতে ছিলাম সেটা ছিল যে প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালটেন্ট। আমরা ওখানে ফাইল খায়ের একটা প্রোগ্রাম করতাম আইডিবির। প্রজেক্টের ডিউরেশন ছিল 18 মাস, কিন্তু আমরা শেষ হ্যান্ডওভার দিছি 42 মাসে। কি এটাও কি ডোনার ফান্ড ছিল? হ্যাঁ, যে আইডিবি IDB ফান্ড। হ্যাঁ হ্যাঁ। আমার জি ভাই, ডোনার ফান্ডের আমি একটু বলি, ডোনার ফান্ডের আসলে বেসিক্যালি ডিপেন্ড করে ডোনার ফান্ডের কারা হ্যান্ডেল করছে। আইডিবি নিজে একটা স্লো একটা অর্গানাইজেশন, কেমন? আইডিবির সাথে যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংকের একটু চিন্তা করেন দেখবেন যে একটু মোর ফাস্টার। আবার যদি আপনি জার্মান যেটা কেএফসি চিন্তা করেন, কারণ আমি আসলে মানে আই বিলং ফ্রম দি আলজেরিয়া, আমি আলজেরিয়াতে ছিলাম। তারপর জার্মানরা যখন নাকি চিন্তা করে তখন ডিপেন্ড করে কারা একটা নেগোশিয়েট করছে। তো আইডিবি হলো মোস্ট স্লো এবং তাদের কোনো নিজের কোনো ফ্রেমওয়ার্ক নেই, কোনো স্ট্রাকচারও নাই আসলে। আপনি যখন আইডিবিতে কাজ করেছেন দেখবেন তারা সবকিছু হয়তো কিছু ধার করে হয়তো এডিবি থেকে কিছু একটা ব্যাপার নিয়েছে, ওয়ার্ল্ড ব্যাংকের কিছু ব্যাপার নিয়েছে যারা করে। এটা একটু ভেরি করে ভেরি করবে। কিন্তু আমার কাছে এমনি মনে হচ্ছে যে আসলে ওই ডোনার ফান্ডের অর্গানাইজেশনের চেয়ে মনে হচ্ছে সবকিছুর সাথে থাকলে বেটার হতো, কারণ এখানে দেখা যাচ্ছে সবাই খুবই রিল্যাক্টেন্ট থাকে একটা অনেক জায়গায় দেখতেছি। জাপানিজরা যেটা করে, জাপানিজ যারা ডোনার কোথা যায় যারা দেয়, ওরা সমানে একটা জিনিস 10 দিন চিন্তা করে 2 দিনে করে। ওরা চিন্তা কিন্তু 10 দিন করে, 2 দিনে করে। ওইটার ভিতরে ডেফিনেটলি এটার ভিতরে একটা মানে ভ্যালুয়েশন থাকে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি প্রজেক্ট আমরা টাইমলি না করি, পুরলি ম্যানেজ করি, তাহলে আসলে কস্ট ওভাররান, রিওয়ার্ক, পুয়ার কোয়ালিটি, হ্যাঁ, আনকন্ট্রোল এক্সপানশন অফ দ্য প্রজেক্ট, লস্ট রেপুটেশন, আনস্যাটিসফাইড স্টেক হোল্ডার্স, এবং আলটিমেটলি ফেইলিউর ইন অ্যাচিভিং দ্য অবজেক্টিভস ফর হুইচ দ্য প্রজেক্ট ওয়াজ আন্ডারটেকেন। তো এই জিনিসগুলোর সাথে আমাদের কিন্তু অনেকেরই এক্সপিরিয়েন্স আছে। তো এই জন্য আমাদেরকে আসলে ভালো মতো প্রজেক্ট ম্যানেজ করতে হবে। আচ্ছা, এইবার দেখতে পাচ্ছেন একটু কমপ্লেক্স একটা ফিগার দেখাচ্ছি, তাই না? এইটা একটু আমাদের একটু বুঝতে হবে, হ্যাঁ, কারণ এখানে অনেকগুলো কনসেপ্ট আছে যেটা পিএমবকে আমাদের অনেকবার ঘুরে ফিরে লাগবে আর কি। ঠিক আছে, আমরা তো প্রজেক্টের ডেফিনেশন অলরেডি দেখছি, তাই না? প্রজেক্টের ডেফিনেশন দেখছি। আমরা যদি একটু, আমি ফিগারটাতে একটু পরে আসতেছি, তার আগে যদি আমি একটু প্রোগ্রামের ডেফিনেশন দেখি তাহলে আমার মনে হয় একটু ইজি হবে আমাদের জন্য। প্রজেক্ট মানে হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, যেটা কোনো একটা টার্গেট নিয়ে, কোনো একটা কয়েকটা অবজেক্টিভ নিয়ে আমরা শুরু করেছি এবং টাইম এবং বাজেট নিয়ে শেষ করে আমরা সে অবজেক্টিভগুলো অ্যাচিভ করছি। প্রোগ্রাম হচ্ছে একাধিক প্রজেক্ট। ঠিক আছে, খুবই সহজ যদি আমরা বলি প্রোগ্রামের ডেফিনেশন, প্রোগ্রাম মানে হচ্ছে যেখানে একাধিক প্রজেক্ট আমরা একসাথে করি সেটাকে বলা হচ্ছে প্রোগ্রাম। একই আমব্রেলার নিচে যদি আমরা কোরিলেটেড প্রজেক্টগুলো করি সেটাকে আমরা বলতেছি প্রোগ্রাম। এবং ওই ধরনের প্রজেক্টকে আমরা প্রোগ্রামের আন্ডারে করি, যেটা আসলে ইন্ডিভিজুয়ালি করলে যে বেনিফিট পাওয়া যাবে একসাথে করলে তার চেয়ে বেশি বেনিফিট পাওয়া যাবে, কিংবা অনেক জায়গায় একসাথে না করলে সেই বেনিফিটটাই অ্যাচিভ হবে না। সেই সমস্ত জায়গায় আমরা সব প্রজেক্টগুলোকে ক্লাব করে একটা প্রোগ্রামের আন্ডারে করি। যেমন স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম একটা প্রোগ্রাম, তার আন্ডারে 3টা প্রজেক্টের আমি এখানে এক্সাম্পল দেখাইছি। এটা আসলে পিএমবকেই আছে, যে ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন অফ স্যাটেলাইট, এটা একটা সেপারেট প্রজেক্ট। ইন্টিগ্রেশন অফ অল দ্য সিস্টেমস, এটা আরেকটা প্রজেক্ট। এবং লঞ্চিং, এটাও কিন্তু একটা প্রজেক্ট। এই 3টা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম ফুললি লঞ্চ হবে না। সো এটা বলতে এই বড় যে সার্কেল, এটা হচ্ছে প্রোগ্রাম, এবং এই 3টা হচ্ছে এই প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট। ঠিক আছে, আর একটা জিনিস হচ্ছে প্রোগ্রামে কি টাইমলাইন আছে? হ্যাঁ, প্রোগ্রামের টাইমলাইন আছে। হ্যাঁ, সবগুলোর সাথে টাইমলাইন আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে রাখি, প্রোগ্রাম যদি খুব বড় ধরনের হয় তাহলে তার আন্ডারে সাব প্রোগ্রাম থাকতে পারে, একাধিক সাব প্রোগ্রাম থাকতে পারে, এবং সাব প্রোগ্রামের আন্ডারে প্রজেক্ট থাকতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসি পোর্টফোলিও। তার মানে কি, আমরা প্রজেক্ট ছিল ছোট, তাই না? প্রোগ্রাম হচ্ছে মাল্টিপল প্রজেক্ট মিলে প্রোগ্রাম,
এখন পোর্টফোলিও মানে কি? পোর্টফোলিও মানে হচ্ছে মাল্টিপল প্রোগ্রামস, আরো বড় কিন্তু আমরা বলতেছি এবার। যেমন একটা এক্সাম্পল এখানে আমি দিচ্ছি যে ইনক্রিজিং কাস্টমার বেস, তার মানে ধরেন টেলিটক তার কাস্টমার বেসকে বাড়াতে চায়, কাস্টমার, এটা হচ্ছে তার কি, এটা হচ্ছে তার পোর্টফোলিও। হ্যাঁ, সেই পোর্টফোলিওটাকে অ্যাচিভ করার জন্য সে বিভিন্ন প্রোগ্রাম হাতে নিয়েছে, যে বড় সার্কেলগুলো হচ্ছে প্রোগ্রাম, যেমন প্রমোশন ইন মাস, ঠিক আছে, মাস কমিউনিকেশন করবে, প্রমোশন করবে মাসে, এর আন্ডারে কিন্তু অনেকগুলো প্রজেক্ট থাকবে, কারণ মাস কমিউনিকেশন তো বিশাল বিষয়। হ্যাঁ, তার মধ্যে হয়তো টিভিসি থাকবে, তারপরে প্রিন্টিং প্রমোশন থাকবে, হ্যাঁ, ওয়ার্ড অফ মাউথ থাকবে। সো এগুলো কিন্তু এক একটা সেপারেট প্রজেক্ট হবে। সো ওই কয়েকটা প্রজেক্ট মিলে প্রমোশন ইন মাস একটা প্রোগ্রাম, আবার এই সব প্রোগ্রাম মিলে হচ্ছে ইনক্রিজিং কাস্টমার বেস। সবগুলো মিলে আসলে আমার পোর্টফোলিও যেটা ইনক্রিজিং কাস্টমার বেস, সেটা আসলে অ্যাচিভ করতে পারবো। সো এখান থেকে আমরা কি বুঝলাম, যে কয়েকটা প্রজেক্ট মিলে একটা প্রোগ্রাম হয় এবং অনেকগুলো প্রোগ্রাম মিলে একটা পোর্টফোলিও হয়। আচ্ছা, পোর্টফোলিওর সাথে আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি। পোর্টফোলিওটা কোথায় থেকে আসে? পোর্টফোলিওটা আসে হচ্ছে অর্গানাইজেশনের টপ থেকে। অর্গানাইজেশন যে প্রতি বছর স্ট্র্যাটেজি সেট করে যে আমি এই বছর কাস্টমার বেস বাড়াবো বা আমার প্রফিট মার্জিন 2% বাড়াবো, এই যে অবজেক্টিভ, স্ট্র্যাটেজি অবজেক্টিভ, সেখান থেকে আমরা ওই 2% প্রফিট মার্জিন বাড়ানোর জন্য বিভিন্ন পোর্টফোলিও সেট করি। পোর্টফোলিওকে বলা হয় আসলে ভ্যালু ডিসিশনস। হ্যাঁ, যে এই 2% অ্যাচিভ করার জন্য আমার এই জায়গায় এই কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার পোর্টফোলিও। সেই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম সেট করি এবং এক একটা প্রোগ্রামের নিচে বিভিন্ন প্রজেক্ট দিয়ে আমরা সেই ভ্যালু ডিসিশনগুলিকে এক্সিকিউট করি। তাহলে পোর্টফোলিও হচ্ছে ভ্যালু ডিসিশনস, প্রোগ্রাম এবং পোর্টফোলিও হচ্ছে এক্সিকিউশন অফ দ্যাট ভ্যালু ডিসিশন। ঠিক আছে? সো আমরা যদি পিছনে এখন ব্যাক করি, তাহলে দেখেন কি অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি, যেমন বাংলাদেশের গভর্নমেন্ট যদি একটা অর্গানাইজেশন হয়, তাহলে তার স্ট্র্যাটেজি কী ছিল? আওয়ামী লীগ গভর্নমেন্ট যেমন আসে, যেমন একটা ছিল, আমি যেটা এক্সাম্পল সবসময় দিই, সেটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ। সো এটা কিন্তু একটা গভর্নমেন্টের একটা স্ট্র্যাটেজি ছিল, ডিজিটাল বাংলাদেশ, তাই না? হ্যাঁ, সেটার অ্যাচিভ করার জন্য কিন্তু গভর্নমেন্ট বিভিন্ন পোর্টফোলিও সেট করছিল, রাইট? সে এক একটা পোর্টফোলিওর আন্ডারে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম ছিল, যেমন ক্যাপাসিটি বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। ইনফ্রাস্ট্রাকচার আন্ডারে কিন্তু আবার অনেক কিছু ছিল, যেমন অনেকগুলো IGW লাইসেন্স দিচ্ছে, ICX লাইসেন্স দিচ্ছে, আমরা জানি IIG লাইসেন্স দিচ্ছে, হ্যাঁ, ইন্টারনেটের কারণে, নেটওয়ার্কের জন্য। ঠিক আছে? সো তার মানে কি একটা পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য আমরা অনেকগুলো প্রোগ্রাম করি, যেমন এখানে প্রোগ্রাম A, প্রোগ্রাম B, ঠিক আছে? আবার একটা পোর্টফোলিওর আন্ডারে যদি পোর্টফোলিওটা বড় হয়, তার আন্ডারে সাব পোর্টফোলিও থাকতে পারে, যেমন এখানে পোর্টফোলিও A। আচ্ছা, এরপরে দেখেন প্রোগ্রাম এর আন্ডারে কি আছে? দুইটা প্রজেক্ট আছে, তাই না? প্রজেক্ট 2 and 3। আবার প্রোগ্রামের আন্ডারে কিন্তু প্রোগ্রাম B1, তার মানে এটা হচ্ছে সাব প্রোগ্রাম। এই প্রোগ্রাম B1 এর মধ্যে দুইটা প্রজেক্ট আছে। হ্যাঁ, সো এইভাবে আমরা কি দেখছি, যে প্রোগ্রামের আন্ডারে সাব প্রোগ্রাম থাকতে পারে, আবার এক একটা প্রোগ্রামের আন্ডারে রিলেটেড প্রজেক্টগুলোকে আমরা একটা প্রোগ্রামের আন্ডারে নিয়ে আসছি। যেমন এই প্রজেক্ট 2 এবং 3 রিলেটেড টু 1 প্রোগ্রাম, সেই জন্য আমরা প্রোগ্রাম এর আন্ডারে নিয়ে আসছি। আর প্রজেক্ট 4 এবং 5 প্রোগ্রাম B1 এর সাথে কানেক্টেড, এই জন্য আমরা এটার সাথে এখানে দেখাচ্ছি। আর প্রোগ্রাম C যদি আমরা দেখি, এখানে কিন্তু দুইটা প্রজেক্ট আছে, প্রজেক্ট 8 অ্যান্ড প্রজেক্ট 9। এর সাথে আমরা খেয়াল করছি একটা কিন্তু আছে অপারেশন। তার মানে কি? অপারেশন কি? যেটা আসলে আমাদের ডে টু ডে কাজ, তাই না? তার মানে হচ্ছে আমরা এটা কোনো আসলে প্রজেক্ট লাগবে না, আমাদের ডে টু ডে অপারেশন করেই কাজটা সলভ হবে। সো এই জন্য এটা কিন্তু আমরা কোনো প্রজেক্টের মধ্যে নেই নাই। সো একটা প্রোগ্রামের আন্ডারে কিন্তু প্রজেক্ট থাকতে পারে, কিছু অপারেশনও থাকতে পারে। ঠিক আছে? আর যদি আমরা পোর্টফোলিও খেয়াল করি, একটা পোর্টফোলিওর আন্ডারে প্রোগ্রাম থাকে, সাব প্রোগ্রাম থাকে, ডাইরেক্টলি একটা প্রজেক্টও আছে। খেয়াল করছি আমরা, এই যে প্রজেক্ট A1, প্রজেক্ট 1, এটা কি কোনো প্রোগ্রামের আন্ডারে আছে? কেন নাই? কেউ বলবেন? এই যে আমরা দেখতেছি এই প্রজেক্ট 1টা কিন্তু কোনো প্রোগ্রামের আন্ডারে নাই, কেন নাই?
ইনিশিয়েশনের সময় একটা ছোট প্রজেক্ট যেটা মানে যেটার কোনো বড় হ্যাঁ, তার মানে এটা আসলে কোনো রিলেটেড প্রজেক্ট না যেটা আসলে একসাথে ক্লাব করে কোনো প্রোগ্রামের আন্ডারে নিতে হবে। কিন্তু এই পোর্টফোলিওকে অ্যাচিভ করার জন্য এই প্রজেক্টটা লাগবে আমার। সো পোর্টফোলিও সেম, কিন্তু এটা কোনো প্রোগ্রামের আন্ডারে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে নিচে দেখেন শেয়ার্ড রিসোর্স অ্যান্ড স্টেক হোল্ডার। এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? যেহেতু একটা অর্গানাইজেশনে প্রজেক্টটা হয়, তার মানে কি শেয়ার্ড রিসোর্স বিভিন্ন প্রজেক্টে কাজ করে, বিভিন্ন প্রোগ্রামে কাজ করে এবং বিভিন্ন পোর্টফোলিও অ্যাচিভ করে। ঠিক আছে? আচ্ছা, ডান দিকে কি খেয়াল করতে পারছেন? ডান দিকে কিন্তু খুব সুন্দর একটা কথা লেখা আছে যে পোর্টফোলিও ম্যানেজমেন্ট ফোকাসেস অন ডুইং দ্য রাইট প্রোগ্রামস অ্যান্ড প্রজেক্টস। আমরা যারা পোর্টফোলিও ম্যানেজমেন্টে কাজ করে তাদের কাজ হচ্ছে সঠিক প্রোগ্রাম এবং প্রজেক্টকে নির্ধারণ করা, যেটা থ্রুতে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যাচিভ করা যাবে। আর প্রোগ্রাম অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্টের ফোকাস হচ্ছে ডুইং প্রোগ্রামস অ্যান্ড প্রজেক্টস দ্য রাইট ওয়ে। আমরা যাতে ঠিকভাবে প্রজেক্ট এবং প্রোগ্রাম করি যাতে ঠিক আউটকাম বেনিফিট আমরা অ্যাচিভ করতে পারি। তার মানে পোর্টফোলিও, হ্যাঁ একটু পরিষ্কার করার জন্য যে শুধু প্রোগ্রাম আছে প্রজেক্ট না, এরকম হইতে পারে না। সেটা হতে পারে, প্রজেক্টে না, হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু পিএমবকে ওইভাবে নেয়। আসলে আমরা এমনি নর্মালি মার্কেটে বা ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা প্রোগ্রাম বলি, অনেক সময় প্রজেক্টও বলি না। হ্যাঁ, কিন্তু এমনি পিএমবকের অনুযায়ী ডাইরেক্টলি আসলে প্রোগ্রাম বলে না, একদম ছোট লেভেলটাকে বলা হয় প্রজেক্ট। তার চেয়ে বড় হলে আমরা প্রোগ্রাম বলি, যার আন্ডারে আসলে একাধিক প্রজেক্ট আছে। পিএমবকের ভাষা মানে আমি বলতেছি কি রিসেন্বল ফর এক্সাম্পল, যেমন যে শিক্ষার যে কাজগুলি, এটাকে ধরেন স্কুল মেইনটেনেন্স, যে স্কুলে যে কনস্ট্রাকশন কাজগুলি করে, যেমন প্রাইমারি স্কুলগুলি করছে, হ্যাঁ, তো ওইটার নাম দেওয়া হয়েছে, নামটা ক্যাপশন আসছিল প্রোগ্রামে, প্রজেক্ট আকারে আসেনি। এটা কিন্তু প্রজেক্ট না, কন্টিনিউয়াস চলতেছে। এই জন্য আমার মাথায় যে প্রশ্ন আসছিল, এটা টাইমটা ফ্রেমটা একটু বড় আর কি, কন্টিনিউয়াস অনেকদিন যাবত যাচ্ছে আর কি, কেমন প্রোগ্রামের আওতা নিয়ে আসছে, কোনো প্রজেক্ট কিন্তু নাই। মানে বাংলাদেশে এই ফ্রেমে অধিদপ্তর কিন্তু হয়, এই জন্য আমার প্রশ্নটা আসছে আর কি। হ্যাঁ, রাইট। বাংলাদেশে কিন্তু বেশিরভাগ এই যে বড় ধরনের ইনিশিয়েটিভ গুলোতে আসলে আমরা প্রোগ্রামেই বলা হয়। হ্যাঁ, ডেভেলপমেন্ট সেক্টরে এবং সব জায়গায় দেখা যায় প্রজেক্ট শব্দটা খুব একটা ইউজ হয় না। হ্যাঁ, প্রোগ্রাম শব্দটা ইউজ হয়। ঠিক আছে? কিন্তু আমরা ওইটা এখন মাথায় রাখার দরকার নেই, ওটা আসলে আমরা ইউজ করি, বাংলাদেশে ইউজ হয়, সব ডেভেলপমেন্ট সেক্টরে ইউজ হয়, প্রোগ্রাম বলি আমরা। কিন্তু আমাদের পিএমবকের বোঝার জন্য আমরা মনে করতেছি যে মানে সবচেয়ে ছোট যেটা ইনিশিয়েটিভ সেটা বলতেছে প্রজেক্ট, হ্যাঁ, আর একাধিক যেটা বড় সেটা হচ্ছে প্রোগ্রাম, আর কয়েকটা প্রোগ্রাম মিলে একটা পোর্টফোলিও। আচ্ছা, এই টেবিলটা দেখতে পাচ্ছেন, এই টেবিলটার মধ্যে কিন্তু তিনটা জিনিস আছে: প্রোগ্রাম, মাঝখানে প্রোগ্রাম, প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিও, তাই না? হ্যাঁ, এখানে এই ম্যাট্রিক্স টেবিলটাতে বাম সাইডে দেখতে পাচ্ছি আমরা ডেফিনেশন, স্কোপ, চেঞ্জ, প্ল্যানিং, ম্যানেজমেন্ট, মনিটরিং, সাকসেস। এই টেবিলটা সবাই একবার একটু পড়ে নেবেন। ডেফিনেশনটা অলরেডি আমরা ক্লিয়ার হয়েছি, যে ডেফিনেশনটা এখানে আছে প্রথম যেটা সেকশনে। পরের যে জিনিসটা আসলে বোঝা দরকার এখানে টেবিলটা থেকে, যেটা টেক অ্যাওয়ে, যেটা আমাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে যত আমরা আসলে এই টেবিলটার বাম সাইড থেকে ডান সাইডে যাব, তার মানে প্রজেক্ট, প্রোগ্রাম এবং পোর্টফোলিও, ঠিক আছে, তত কি হবে, স্কোপ, প্রজেক্টের স্কোপ কি ছোট, স্মলার দ্যান প্রোগ্রাম, তাই না? আবার প্রোগ্রামের স্কোপ কিন্তু স্মলার দ্যান পোর্টফোলিও। তার মানে আমরা প্রজেক্ট ছোট স্কোপ নিয়ে কাজ করি, প্রোগ্রাম তার চেয়ে বড় স্কোপ নিয়ে কাজ করি, এবং পোর্টফোলিও আরও বড় স্কোপ নিয়ে কাজ করি, যেটা একটা দেশে ইম্প্যাক্ট ফেলে বা একটা অর্গানাইজেশনে ইম্প্যাক্ট ফেলে। সিমিলারলি প্রজেক্ট দিয়ে আমরা ছোট চেঞ্জ ইমপ্লিমেন্ট করি, প্রোগ্রাম দিয়ে আরও বড় চেঞ্জ ইমপ্লিমেন্ট করি, আর পোর্টফোলিও দিয়ে এমন বড় চেঞ্জ ইমপ্লিমেন্ট করি যেটা আসলে দেশে ইম্প্যাক্ট ফেলে কিংবা পুরো অর্গানাইজেশনে ইম্প্যাক্ট ফেলে। সিমিলারলি প্ল্যানিং, প্রজেক্টের প্ল্যানিং কিছুটা ছোট, প্রোগ্রামের প্ল্যানিং অনেক বড়, আর পোর্টফোলিও প্ল্যানিং পুরো অর্গানাইজেশনাল বিজনেস প্ল্যান। ঠিক আছে? সেইভাবে লেফট থেকে যত আমরা রাইটে যাব তত আসলে প্রতিটা জিনিসের ডিগ্রি অফ ডিটেইল, হ্যাঁ, এবং মানে যেটা বড় সেটা কিন্তু বেড়ে যাচ্ছে বাম থেকে যত ডানে যাব। সিমিলারলি যখন প্রজেক্ট যখন সাকসেসফুল হয়
সেটার ইম্প্যাক্ট হচ্ছে ছোট, তাই না? প্রোগ্রামের যখন সাকসেসফুল হবে তার ইম্প্যাক্ট অনেক বড়। আর যদি পোর্টফোলিও সাকসেসফুল হয় তাহলে কিন্তু সেটা একটা অর্গানাইজেশনকে চেঞ্জ করে দিবে বা একটা দেশকে কিন্তু অন্য একটা লেভেলে নিয়ে যাবে। সো এটা হচ্ছে মেইন টেকঅ্যাওয়ে। আচ্ছা, অপারেশন এবং প্রজেক্টের পার্থক্য এটা নিয়ে কিন্তু পিএমবকে আলোচনা আছে। আমরা মনে হয় অলরেডি ক্লিয়ার আমাদের কাছে, তাই না? অপারেশন কাকে বলে আর প্রজেক্ট কাকে বলে? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? অপারেশন হচ্ছে মোর লাইক ডে টু ডে অপারেশন, রাইট? এটা রিপিটেটিভ, প্রত্যেকদিন চলবে, এটার মোস্ট লাইকলি চেঞ্জ হবে না ফর আ হোয়াইল। হ্যাঁ, রাইট, ঠিক আছে। এখানে একটা লাস্ট জিনিস যেটা আমি বলবো সেটা একটু নিচে দেখেন, একটা ছোট্ট অ্যারো চিহ্ন আছে, তাই না? অ্যারো চিহ্নের মধ্যে 3টা পয়েন্ট আছে। এখানে কি বলা হচ্ছে? প্রজেক্টস ক্যান ইন্টারসেক্ট উইথ অপারেশন অ্যাট ভেরিয়াস পয়েন্টস ডিউরিং দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল। এই কথাটাকে আমরা বুঝতে পারতেছি? আমরা কোনো একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে নতুন একটা প্রোডাক্ট তৈরি করতেছি এবং সেটা ডে টু ডে অপারেশন হচ্ছে। যখন আমরা প্রোডাক্টটাকে নতুন একটা ভার্সনে যাব, হ্যাঁ, তখন কি হবে? তখন কি সেটা কি আর অপারেশন দিয়ে করা যাবে? তখন কিন্তু একটা নতুন প্রজেক্ট দিয়ে সেটাকে করতে হবে, তাই না? এই যে আমরা বিভিন্ন ইমপ্রুভমেন্ট করি অপারেশনের মধ্যে বা ম্যানুফ্যাকচারিংয়ের মধ্যে, হ্যাঁ, বা প্রোডাক্ট লাইফ সাইকেলে, সেটি কিন্তু কার থ্রুতে করি? প্রজেক্টের থ্রুতে করি। সেটিকে বলা হচ্ছে যে প্রজেক্ট ক্যান ইন্টারসেক্ট অপারেশনস অর ইন্টারসেক্ট প্রোডাক্ট লাইফ সাইকেল। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, সবাই কি ক্লান্ত হয়ে যাচ্ছে? আমরা আর 10 মিনিট ক্লাস নেবো, হ্যাঁ, 9:30 শেষ হবে। না রেজা ভাই, আমি একটু এটা আপনার কাছে না, সবার কাছে একটু বলি আর কি। ফর এক্সাম্পল অপারেশন, মানে আমার আন্ডারস্ট্যান্ডিংটা প্রথম বলি, হয়তো যারা নাকি এখানে আছেন, একটা অর্গানাইজেশনের আমি যদি ডিফাইন কিছু মেইনটেনেন্স ওয়ার্ক থাকে, ডিফাইন কিছু কাজ থাকে, ফর এক্সাম্পল অফিস চালাচ্ছি, আমার বিদ্যুৎ বিল দিতে হয়, আমার ক্লিনিং করতে হয়, এগুলো অপারেশনের ভিতরে পড়ে। আমি বড় করে বলছি এই জন্য, যেমন পুরো পুরো বাংলাদেশের যখন নাকি রাস্তাগুলির মেইনটেনেন্স হয়, এটা কিন্তু প্রজেক্টটা হয় না, এটা একটা প্রোগ্রামের আওতায়। আমি এই জন্য আমি কিন্তু ক্লিয়ার না, ক্লিয়ার হতে যাচ্ছি আপনাদের কাছ থেকে। পুরো রাস্তা যেন প্রতি বছর কিন্তু প্রায় 2000 কোটি টাকার কাজ হয়, কেমন? এখন এইটা কিন্তু প্রত্যেক বছরই কিন্তু হবে। এটা কি আমি অপারেশনে ফেলবো? কারণ এটা কিন্তু প্রজেক্টও না, প্রোগ্রামে ফেলতেছে, মানে এটা রোড মেইনটেনেন্স প্রোগ্রাম বলে, কেমন? আবার একটা অর্গানাইজেশনের নিজস্ব বিদ্যুৎ বিল, তারপরে তার পেপারের বিল, তার তেলের খরচ, এগুলো আমি অপারেশনে বলছি, কেমন? যেমন এখানে যারা অর্গানাইজেশন আছেন তাদের নিজস্ব যে খরচগুলো অপারেশনে বলছি। তাহলে এই যে পুরো রোড মেইনটেনেন্সে 2000 কোটি টাকার খরচ, এটা কি আমরা কি বলবো? এটা আসলে তো একই সঙ্গে এটাকে অপারেশন কস্ট বলবো না একটা প্রোগ্রামের আওতায় বলবো? আমার প্রশ্নটা হলো এইটা, সবার কাছে ছেড়ে দিচ্ছে, আমি নিজেও ক্লিয়ার না। কিন্তু ক্যাপশনে কিন্তু আমরা বলি প্রোগ্রাম, এই জন্য আমার মাথা ভিতরে আসছে। যেমন পুরো বাংলাদেশের প্রতি বছর রাস্তায় মেইনটেনেন্স হয়, কেমন? এটা কিন্তু আমরা কোনো অপারেশন বলি না, এটা কিন্তু আমরা প্রোগ্রামের আওতায় ফেলি। আমার যেটা মাথা ভিতরে আসছে কারণটা হলো এটা, ফর এক্সাম্পল এই যে পথের আগে আমাদের একটা যে আমপান নাকি ঝড়টর হইল না বাংলাদেশে, তাহলে এইটা এমন হয়তো অপারেশনাল কস্টগুলি আমার কিছু একটা, আমি একটা স্পেকুলেট করতে পারি যে কি কি হইতে পারে, আমি আগাম বলতে পারি যে আমার বিদ্যুৎ বিল হবে, এটা হয়তো প্লাস মাইনাস 5% ভেরি করে। কিন্তু প্রোগ্রামের আওতায় কস্টিং কিন্তু 5% ভেরি করা যায় না, 20% ভেরি হয়ে যায়। অনেক ক্ষেত্রে জানি না কি হচ্ছে, এত আনসার্টেনিটি থাকে। তাহলে এটা কোনো রিলেশন আছে নাকি? অপারেশনাল থেকে আমি প্রোগ্রামে কনভার্ট করবো, এটার মধ্যে কোনো কিছু রিলেশনটা আছে কিনা? আমি এটা ক্লিয়ার হতে চাচ্ছি। আমি যে আমার কাছে যেটা মনে হয় যে আপনাদের যে এক্সাম্পলটা আপনি দিলেন, এটা আসলে অপারেশনাল হবে না আসলে, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো অপারেশন হবে না। এটা ওই প্রোগ্রাম বা প্রজেক্ট হয় মানে বেশি যুক্তিযোগ্য আর কি। না, প্রোগ্রাম হওয়ার সুযোগ, প্রজেক্ট হওয়ার সুযোগ নেই এই জন্য, কারণ একটা প্রজেক্টের একটা টেম্পোরারি এন্ডিউবার, এটা কিন্তু টেম্পোরারি এন্ডিউবার না, কারণ প্রতি বছরই আপনার ওয়ারেন্টিয়ারিং হবে এবং এটা আনসার্টেন কিছু ঝড় তুফান হবে, সেটা হবে। সুতরাং এটা আসলে প্রোগ্রামই হবে, কিন্তু এটা অপারেশনাল না। কেন এটা অপারেশনাল না? আমার প্রশ্ন হলো এটা, কিন্তু আসলে কিন্তু প্রোগ্রামে। হ্যাঁ, অপারেশন না মানে যদি আপনি কাজ করতেছেন, কাজটার নাম মনে হচ্ছে একই, যে আপনি রাস্তা ঠিক করতেছেন প্রতি বছর, কিন্তু আসলে কাজটা কিন্তু সেম টাইপের না, হয়তো ডিফারেন্ট টাইপের হচ্ছে আর কি। এবং বিভিন্ন জায়গায়, মানে আমরা যে ইউনিক বলি না, ইউনিক বলতে আসলে প্রতিবারই আপনি রাস্তার একই জায়গায় কিন্তু করতেছেন না,
হয়তো অন্য একটা অংশ নষ্ট হয়ে গেছে, সেটা করতেছে। হ্যাঁ, আচ্ছা, আমি সবার সাথে শেয়ার করছি। আমি আমার যে একটা উত্তর একটা আছে আমার মাথার ভিতরে কাজ করে, ঠিক আছে? কোন একদম আমি যখন মেইনটেনেন্স করলাম, এটা কিন্তু ডিপ্রিসিয়েশন হচ্ছে। একটা ফ্যান প্রতি বছর মুছছি, আমি যখন নাকি একটা টোটাল বাংলাদেশের রাস্তা মেইনটেনেন্স করছি, এটা কিন্তু ভ্যালুয়েশন হচ্ছে প্রতি বছর বছর। এটা একটা আউটকাম আছে, এটা একটা ইকোনমিতে কন্ট্রিবিউশন আছে, ভ্যালুয়েশন হচ্ছে। এই জন্যই কি এটাকে প্রোগ্রাম বলবো? আমার প্রশ্ন এটা আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এটা আছে। কিন্তু আমরা অপারেশনে যে ভ্যালু এডিশন হবে না, এরকম না, অপারেশন আবার ভ্যালু এডিশন আছে। তো ঠিক আছে, কিন্তু আপনার এটা মানে প্রোগ্রামের সাথে যায় আর কি। জি, আচ্ছা। অপারেশনটা তো রিপিটেটিভ একটা কাজ, হ্যাঁ। তাই না? আমার ক্ষেত্রে তো মনে হয় যে একদম ফিক্সড কিছু রিপিটেটিভ কাজ থাকবে, যেটা অপারেশন একদম ফিক্স করা থাকে, এটা পর এটা পর। একই টাইপের কাজ। এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে হ্যাঁ, বাট এই ক্ষেত্রে তো রিপিটেটিভ না। এখানে যেটা হচ্ছে যে এই যে আমপান আসলো, এটার জন্য এখানে একটা নতুন একটা প্রজেক্ট রাইট, কিছু চেঞ্জ আছে, কারেক্ট। চেঞ্জ হয়েছে। এখানে এই রাস্তার যেটা ড্যামেজ হলে একটা টাইমলাইন থাকে, শেষ করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটাই বলতে চাচ্ছিলাম, টোটাল মিরর ইমেজ না আর কি। রাইট, দিস ইজ নট অপারেশন, এই কারণে প্রোগ্রাম বলছি আর কি। আচ্ছা, এই আজকে এই লাস্ট এই ফিগারটা আলোচনা করে আমরা শেষ করবো আজকে। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা, এইটা নিয়ে বোধহয় এটার উপরে বোধহয় আমি একটা ভিডিও বানাইছিলাম, ইউটিউবে আছে, আপনারা দেখে নিন। ইউটিউবে অনেকগুলো ভিডিও আছে, আপনাদের কাজে লাগবে। এই ফিগারটা আসলে খুবই চমৎকার একটা ফিগার। মানে একটা অর্গানাইজেশনে পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্ট কীভাবে কাজ করে সেটা সাইকেলটা দেখানো হয়েছে। হ্যাঁ, দেখেন, আমরা এই ফিগারটা আসলে লেফট থেকে রাইটে পড়তে হবে। সো লেফটে কি দেখতেছি? অর্গানাইজেশনাল স্ট্র্যাটেজি সেট করি আমরা, তাই না? ইয়ারলি করি, কিংবা গভর্নমেন্ট বা কোনো অর্গানাইজেশন 3 ইয়ারলি করে, 5 ইয়ারলি করে। সো এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। সেই স্ট্র্যাটেজিকে অ্যাচিভ করার জন্য আমরা বিভিন্ন ভ্যালু ডিসিশনস নিই, যে আমরা কী কী করবো এই স্ট্র্যাটেজিকে অ্যাচিভ করার জন্য। সেইটাকে আবার রেজাল্ট ডেলিভারি দেওয়ার জন্য আমরা প্রোগ্রাম এবং প্রজেক্ট সেট করি, ঠিক আছে? এবং যখন রেজাল্ট ডেলিভারি তৈরি হয়, আউটকাম তৈরি হয়, তখন সেটা আমরা অপারেশন টিমকে দিয়ে দিই, যারা সেটাকে ইউজ করে বিজনেস ভ্যালু রিয়েলাইজ করে। হ্যাঁ, রিয়েলাইজ করার পরে মানে অর্গানাইজেশনে দেখে যে আমি যে ভ্যালু টার্গেট করে স্ট্র্যাটেজি নিছিলাম, পোর্টফোলিও প্রোগ্রাম সেট করছিলাম, সেটা আমি অ্যাচিভ করতে পারছি কিনা। হ্যাঁ, সেটা সে অর্গানাইজেশন আবার দেখে এবং সেইভাবে আবার তার নতুন স্ট্র্যাটেজি নেয়। এবং এই যে মাঝখানে কিন্তু এরকম না যে পোর্টফোলিও সেট হওয়ার পরে আর চেঞ্জ হবে না। আমরা কিন্তু এটারও দেখি যে আমাদের প্রোগ্রাম এবং প্রজেক্ট আসলে বিজনেস ইম্প্যাক্ট অ্যানালাইসিস করে দেখি যে আমার পোর্টফোলিও রিভিউ করা দরকার আছে কিনা, অ্যাডজাস্ট করা দরকার আছে কিনা। এইভাবে আসলে অর্গানাইজেশনে স্ট্র্যাটেজি, পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্টস এবং অপারেশন কাজ করে। হ্যাঁ, এই ব্যাপারটাই কিন্তু আমরা টেকনিক্যালি যে আমরা এখন বলতেছি না ডেভঅপস, হ্যাঁ, ডেভেলপমেন্ট এবং অপারেশন। হ্যাঁ, এই যে এই পুরো পার্টটা কিন্তু ডেভেলপমেন্ট, আর এই যে অপারেশন হচ্ছে ডান পাশটা, এটা মিলেই কিন্তু একটা অর্গানাইজেশন রান করে। সো এইভাবে অর্গানাইজেশনের মধ্যে স্ট্র্যাটেজি, পোর্টফোলিও, প্রোগ্রাম এবং প্রজেক্ট রান করে। এবং আমি বলছিলাম যদি কোনো জায়গায় আমরা পিএমও অফিস নিয়ে পরে কথা বলবো, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস, কোনো অর্গানাইজেশন যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থাকে, তারা আসলে একদম স্ট্র্যাটেজি থেকে অপারেশন, হ্যাঁ, পুরো সাইকেলটাতেই তাদের কিন্তু অনেক ভূমিকা আছে। সো আজকে আমরা এখানেই শেষ করি। হ্যাঁ, আমার প্রেজেন্টেশন এখানে শেষ করছি। সবাই কি ভিডিওটা অন করতে পারি? ভিডিওটা অ্যাভেলেবল নাই। আচ্ছা, হ্যাঁ, আপনার অ্যাভেলেবল নাই। সবাই বোধহয় অনেক ধৈর্য নিয়ে থাকলেন না? না, থ্যাংক ইউ ভাই, সবাইকে ধন্যবাদ। কষ্ট হয়েছে নাকি? আমার তো অনলাইনে নিতে খুব কষ্ট হয়। আমি নিজেই যখন পার্ট করে আমি মাঝখানে উঠে ফাঁকি দিয়ে আর কি পালায় চলে যাই, পরে আবার শেষের দিকে আবার না, না, সবাই ছিল মনে হয়। সেটাই। হ্যাঁ, আছি আমরা। আচ্ছা, এখন আর কোনো ফাইনাল কোনো কোশ্চেন আছে? আমার কোশ্চেন আছে ভাই, ছোট কোশ্চেন। আমি তখন মিউট করা ছিল, আমি কোশ্চেনটা করেছিলাম। তোমার কোশ্চেনটা হলো ভাই, এই যে আমরা যখন ইয়েটা পড়ছিলাম অর্গানাইজেশন স্ট্র্যাটেজি, আই মিন পোর্টফোলিও, প্রোগ্রাম এবং আপনার এই প্রজেক্ট, ওইখানে যে ওনারা অ্যারো চিহ্নগুলো দিয়েছেন, বোথ ওয়ে ডিরেকশন দিয়েছেন, এরকম সিগনিফিকেন্স আছে কিনা? মানে এই ফিগারটা এইভাবে বোথ ওয়ে কেন ডিরেকশন গুলো দিলেন? আচ্ছা, আচ্ছা, বলতে তো দিতে হবে, বলতে তো হবে, কারণ দুইটা তো ইম্প্যাক্ট। ওই যে আমরা একটু আগে যে ফিগারটা দেখলাম, ওই যে পারফরমেন্স কিন্তু রিভিউ হচ্ছে,
তাই না, ভ্যালু ডিসিশন। 1.3 হ্যাঁ, লাস্ট মোমেন্টে আমরা একটা ফিগার দেখলাম না, সেখানে কিন্তু প্রতিবারে দেখাচ্ছে যে রিভিউ হচ্ছে, কিন্তু ফিডব্যাক নেওয়া হচ্ছে, ভ্যালু অ্যানালাইসিস করে দেখা হচ্ছে। তো এটা তো যদি যদি না হয় তাহলে তো আসলে জিনিসগুলো ঠিকমতো চলবে না তো, তাই না? ঠিক আছে, তাহলে আমরা আগামীকালও কি ইয়াতে 7:30টায় শুরু করি না? শুরু করি তাহলে আমরা। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর কারো কোনো কিছু প্রশ্ন না থাকলে আমরা আজকে এখানে শেষ করি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা কালকে আবার 7:30টায় ইনশাআল্লাহ জয়েন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, সবার ইমেল অ্যাড্রেসটা একটু কাইন্ডলি দিয়ে দেন, কারণ আমি হচ্ছে সবাইকে দেবো আর কি, সিমিলেটরে অ্যাক্সেস দেবো। এবং আমরা প্রতিটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে কিন্তু কিছু পরীক্ষা নেবো আর কি, অনলাইনে আপনার পরীক্ষা দিবেন, আমরা সবাই দেখতে পারবো। সো এই জন্য সবাই দিয়ে দিন, আমি আজকে খুলে কালকে সবাইকে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব, সবার ইমেল অ্যাড্রেস দিয়ে দিন আমাকে। হ্যাঁ, কোথায় দিবেন? ওই যে ডকুমেন্টটা আছে সেই ডকুমেন্টটা দিয়ে দিন। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। কাইন্ডলি রিটার বুকটার পিডিএফটা একটু যদি ডাউনলোড করে দিতে। আচ্ছা, আমি ওখানে দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে ফেলেন। হ্যাঁ, ওখান থেকে।